can hear better. Venous thrombosis. Could you got it? Do you follow me? Yes, sir. Of venous thrombosis. It is the formation of a semi-solid coagulum within the venous system. শুনতে পাচ্ছ না আবার? আটকে আটকে যাচ্ছে। আচ্ছা, আটকে যাচ্ছে, তাহলে কি করতে পারি বলতে? কারণ এখানে নেটওয়ার্ক রুমে বসে বসে ক্লাস নিচ্ছি হচ্ছে, তো ওয়াইফাই ছাড়া মনে হয় ভালো ইয়ে হবে না। বুঝতে পারছো? তাহলে মানে আমার মনে হয় যে সেটা বেশি হবে। আজকের দিনটা একটু কষ্ট করে করো, ঠিক আছে? Venous thrombosis is the formation of semi-solid coagulum within the venous system. Venous thrombosis is the formation of semi-solid coagulum within the venous system. Can you follow? Yes, sir. বুঝতে পেরেছো কি বললাম বলো? Video after video of photograph. Now is it clear? এখন কি ক্লিয়ার হচ্ছে? জি স্যার। আচ্ছা, একটু লেটে আসছে তাই না? আচ্ছা, আমরা পজ দিয়ে বলি তাহলে। এর আগে ডেফিনিশন যেটা বলেছি সেটা কি তোমরা বুঝতে পেরেছো? স্যার আরেকবার বললে একটু ভালো। Formation of the semi-solid coagulum. আরেকবার বলবো। This is the formation of a semi-solid coagulum within is called venous thrombosis. It could occur in the superficial vein. Then it is known as thrombophlebitis. Whenever this coagulum is formed within the deep vein, then it is called the deep vein thrombosis. Can you follow? Do you follow me? Hello? Open পেছে? আছে, এই জানালা আমার খোলাই আছে। আচ্ছা, এই যে তোমাদের এখন তো ঘটনা হয়েছে কি যে একটা ইয়ে দিয়েছে যে আমাদের ক্লাসগুলো শিডিউল ভাবেই নিতে হবে, বুঝতে পেরেছো? এখন
এই শিডিউলের বাইরে তো যাওয়া যায় না। এখন এটা যে এরকম নির্দেশনা কেন আসলো সেক্ষেত্রে তো স্যার এখন শোনা যাচ্ছে, হ্যাঁ এখন ক্লিয়ার শোনা যাচ্ছে। এখনো শোনা যাচ্ছে। জি স্যার। আচ্ছা তাহলে বলি, তাহলে ওই হয়তো আচ্ছা তাহলে বলি যে আমরা কি বলছিলাম ডেফিনিশনটা থেকে আরেকবার একটু বললে ভালো হয়। venous thrombosis. Venous thrombosis could be defined as the formation of semi-solid coagulum within the venous system. বুঝা গিয়েছে? জি স্যার। হ্যালো আচ্ছা তাহলে তাহলে venous thrombosis may be defined as the formation of a semi-solid coagulum within the venous system. This is known as the venous thrombosis. Venous thrombosis দুটো জায়গাকে ইনভলভ করতে পারে। If the thrombosis occurs within the superficial vein, কি বললাম? If the thrombosis occurs within the superficial vein, then it is known as thrombophlebitis. কথা বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। বলো তাহলে কি বললাম? If in the superficial vein, thrombophlebitis. হ্যাঁ, যদি থ্রম্বোসিসটা সুপারফিশিয়াল ভেনে হয় তাহলে থ্রম্বোসিস কি? ফরমেশন অফ এ সেমি সলিড কোয়াগুলাম। কি বললাম? হোয়াট ইজ থ্রম্বোসিস? Formation of a semi-solid coagulum. কোথায় হয়? Sir, in the হচ্ছে Within the Within the venous system. ভেনাস within the সিস্টেম। ভেনাস venous সিস্টেম। within the venous system, ঠিক আছে? তাহলে সেমিসলিড কোয়াগুলাম যদি ভেনাস সিস্টেমে হয় তাহলে এটাকে বলা হচ্ছে ভেনাস থ্রম্বোসিস। তাহলে এই থ্রম্বোসিস দুটো জায়গায় ইনভলভ করতে পারে। আমরা জানি যে আমাদের টু সেটস অফ ভেইন আছে, একটা সুপারফিশিয়াল ভেইন, একটা ডিপ ভেইন। ইফ দি সুপারফিশিয়াল ভেইন ইজ ইনভলভড উইথ দ্য ফরমেশন অফ এ কোয়াগুলাম তাহলে এটাকে কি বলা হচ্ছে? থ্রম্বোফ্লেবাইটিস। Thrombophlebitis. Good. And if the thrombosis occurs within the deep vein, then it is called the deep vein thrombosis. কথা বোঝা গিয়েছে? জি স্যার। Huh? If it involves the deep vein, then it is called the deep vein thrombosis. ঠিক আছে? তাহলে এই and whenever this thrombus is dislodged from its wall, then it becomes an embolus. কথা বোঝা গিয়েছে? কি বললাম? জি স্যার। So if the thrombus dislodged, এই থ্রম্বোসিস থেকে ওয়ালে ফরমেশন হয় তাই না? and usually it occludes the venous system বা ওই ভেইনটাকে ব্লক করে দেয়। যদি if it is dislodged, এই থ্রম্বাসটা যদি ছুটে যায় and goes into the circulation এবং সার্কুলেশনের মধ্যে ঘুরতে থাকে তাহলে তখন এটাকে বলা হচ্ছে এম্বোলিজম। ঠিক আছে? তখন এটাকে বলা হচ্ছে এম্বোলিজম। তাহলে থ্রম্বো এম্বোলিজম। কথা বুঝতে পেরেছো? তাহলে এই এই জিনিসটার নাম তখন হচ্ছে থ্রম্বো এম্বোলিজম। এখন এই এম্বোলাসটা ঘুরতে ঘুরতে যে কোনো জায়গায় এটা ব্লক করে ফেলতে পারে। এটা পালমোনারিতে if it occurs blocks the pulmonary vein তাহলে এটাকে বলবে পালমোনারি থ্রম্বোএম্বোলিজম। যদি বলা it involves the it occludes the cardiac vessel, then a cardiac arrest could occur. ঠিক আছে? কথা বুঝতে পেরেছো না? জি স্যার। জি স্যার। আচ্ছা এখন শোনা যাচ্ছে তো ক্লিয়ারলি তাই না? এখন শোনা যাচ্ছে। So deep vein thrombosis or venous thromboembolism is a very dangerous entity and you have to diagnose and treat it eventually and very carefully. So এটা কাদের হচ্ছে? The risk factors of venous thromboembolism. এটা সাধারণত দুই ভাগে আমরা ভাগ করি। একটা হচ্ছে যে পেশেন্ট ফ্যাক্টর আর একটা হচ্ছে ডিজিজ অফ সার্জিক্যাল প্রসিডিউরস। একটা হচ্ছে পেশেন্ট রিলেটেড কজ হতে পারে, একটা ডিজিজ রিলেটেড কজ হতে পারে অথবা সার্জিক্যাল ইন্টারভেনশন করেছি তারপরে থ্রম্বোএম্বোলিজম হতে পারে। তাহলে পেশেন্ট রিস্ক ফ্যাক্টরের মধ্যে পেশেন্ট ফ্যাক্টর কি কি আছে? একটা হচ্ছে এজ,
it occurs in elderly people. কথা বুঝতে পেরেছো? Yes, sir. হ্যাঁ, তাহলে it occurs in elderly people. বয়স বাড়ার সাথে সাথে risk of vein thrombosis বেড়ে যায়। Obesity, যারা মোটা তাদের এই vein thrombosis হওয়ার সম্ভাবনা বেশি। If the patient having varicose vein যদি থাকে, patient are at increased risk of developing deep vein thrombosis. Immobility, দীর্ঘদিন ধরে এই পেশেন্টটা ইমোবাইল হয়ে আছে, মানে নড়াচড়া করতে পারে না। সাপোজ আফটার স্ট্রোক or after a major fracture or a severe accident or burn, ঠিক আছে, পেশেন্টটা ইমোবিলাইজড হয়ে আছে দীর্ঘদিন ধরে। সেটা এজ রিলেটেড ইমোবিলাইজেশন হতে পারে, অথবা ডিজিজ রিলেটেড ইমোবিলাইজেশন হতে পারে, অথবা ট্রমা রিলেটেড ইমোবিলাইজেশন হতে পারে। তাহলে একটা ইমোবিলিটি increases the risk of venous thrombosis or thromboembolism. Pregnancy is another risk factor. After pregnancy, there is puerperium. একটা পেশেন্ট যখন puerperial স্টেটে থাকে তখন তার venous thrombosis এর ইনসিডেন্স বেড়ে যায়। High dose of estrogen therapy. A patient, those who are using, especially the female patients of reproductive age group, are at increased risk of deep vein thrombosis who are taking oral contraceptive pill. Do you follow me? If the Yes, sir. patient has Yes, sir. বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ। If the patient having a previous history of deep vein thrombosis, that patient are at always risk of developing a second or third episodes of deep vein thrombosis. And another cause is thrombophilia. That is, the patient have a tendency of developing, that is a hypercoagulability of the blood. ঠিক আছে, যে তার একটা থ্রম্বোফিলিক আছে, তার রক্ত জমাট বেঁধে যায় শরীরের মধ্যে এমনি তার বাঁধে না। এই থ্রম্বোফিলিয়ার কিছু কারণ আছে, সেগুলো প্রয়োজন হলে আমরা পরে ডিসকাস করব। তাহলে পেশেন্ট রিলেটেড ফ্যাক্টর গুলো কি কি হলো তোমরা বলো দিনি। একটা হচ্ছে এজ, বলো আমার সাথে সাথে, একটা এজ, Sir, obesity, immobility, Mobility, varicose vein, pregnancy, puerperium, pregnancy, estrogen content, estrogen taking. previous history of deep vein thrombosis, thrombophilia. and thrombophilia. ঠিক আছে, so these are the patient related factors of high increased risk of deep vein thrombosis. Now disease or surgical procedures, ঠিক আছে, তাহলে কি কি ডিজিজ অথবা সার্জিক্যাল প্রসিডিওরে আমরা যেহেতু সার্জারি করছি আমাদের এটা জানা প্রয়োজন। একটা হচ্ছে যে ট্রমা সার্জারি, স্পেশালি দ্য পেলভিস, হিপ এন্ড দ্য লোয়ার লিম্ব। ঠিক আছে, তোমার যদি একটা পেলভিক ফ্র্যাকচার থাকে, যদি হিপ ফ্র্যাকচার থাকে, অথবা লোয়ার লিম্বের যে কোনো জায়গায় ফ্র্যাকচার থাকে, অথবা ট্রমা থাকে, তাহলে দিস পেশেন্ট আর এট ইনক্রিজড রিস্ক অফ ডিপ ভেন থ্রম্বোসিস। কথা বুঝতে পেরেছো? তাহলে কি বললাম, ট্রমা সার্জারি স্পেশালি ইন দ্য পেলভিস, in the hip or in the lower limb. ঠিক আছে, এটা হচ্ছে এক। দুই নম্বর কি, ম্যালিগনেন্সি, স্পেশালি পেলভিক ম্যালিগনেন্সি এন্ড অ্যাবডোমিনাল মেটাস্টাসিস যদি থাকে তার। ঠিক আছে, এই পেশেন্ট গুলো আর এট ইনক্রিজড রিস্ক অফ ডিপ ভেন থ্রম্বোসিস। পেশেন্টের যদি হেপাটিক হার্ট ফেলিওর যদি থাকে, ইফ দ্য পেশেন্ট হ্যাভিং হার্ট ফেলিওর, দিস পেশেন্ট আর এট ইনক্রিজড রিস্ক অফ, that is the heart failure patients are at increased risk of developing deep vein thrombosis. Recent myocardial infarction, যদি তার যদি রিসেন্টলি মায়ের হিস্ট্রি থাকে, myocardial infarction হিস্ট্রি থাকে, তাহলে তার deep vein thrombosis হবে। Paralysis of the lower limbs, যদি কোনো কারণে লোয়ার লিম্বের প্যারালাইসিস থাকে অথবা সিভিয়ার ইনফেকশন থাকে, these patients are at increased risk. Inflammatory bowel disease, ঠিক আছে, inflammatory bowel disease, that is the Crohn's disease, অথবা যদি তার আলসারেটিভ কোলাইটিস থাকে, এই পেশেন্ট গুলোর ডিপ ভেন থ্রম্বোসিস এর চান্স বেড়ে যায়। নেফ্রোটিক পেশেন্টস উইথ নেফ্রোটিক সিনড্রোম, পলিসাইথেমিয়া, paroxysmal nocturnal hemoglobinuria, Behçet's disease, এগুলো দরকার নেই।
ঠিক আছে? তাহলে এই পর্যন্তই রাখো তোমরা। এগুলো মেডিসিনে বেচার্স ডিজিজ, তারপরে হোমোসিস্টেনিমিয়া, হ্যাঁ, এই ধরনের কন্ডিশন গুলোতে তোমার ডিপ ভেন থ্রম্বোসিস ইনসিডেন্স বেড়ে যায়। আমাদের সো ফার দিস সার্জারি ইজ কনসার্ন, আমরা ট্রমা এবং সার্জারি নিয়ে মোর কনফাইন থাকতে চাই। একটা হচ্ছে যে pelvic trauma to the lower limb or hip joint, malignancy, especially in the pelvic malignancy. Pelvic malignancy কি কি আছে? যেমন ধরো একটা ওভারিয়ান ম্যালিগন্যান্সি, ইউটেরাইন ম্যালিগন্যান্সি, ঠিক আছে? আমাদের যদি কার্সিনোমা রেকটাম থাকে অথবা কার্সিনোমা সিগময়েড কোলন থাকে, তাহলে these are the pelvic malignancies, হ্যাঁ, প্রস্টেটিক কার্সিনোমা। তাহলে এই ধরনের ম্যালিগন্যান্সি গুলোতে, প্রাইমারি ম্যালিগন্যান্সি গুলোতে ডিপ ভেন থ্রম্বোসিসের চান্স বেড়ে যায়। অথবা যদি তোমার অ্যাবডোমিনাল মেটাস্টেসিস থাকে, ধরো লিভার মেটাস্টেসিস হয়েছে অথবা মেসেন্ট্রিতে মেটাস্টেসিস হয়েছে, এই ধরনের মেটাস্টেটিক ডিজিজ যদি তোমার থাকে, রেট্রোপেরিটোনিয়াল টিউমার যদি থাকে, তাহলে আমাদের থ্রম্বোসিসের চান্স বেড়ে যায়। পেশেন্ট হ্যাভিং হার্ট ফেলিওর পেশেন্টদের এর চান্স বাড়ায়। Patients with paralysis অথবা infection of the lower limbs, nephrotic syndrome, polycythemia, and the increased hypercoagulability, that is the hypercoagulability of the blood. These are the conditions where the chance of DVT or deep vein thrombosis or thromboembolism is raised. Am I clear? জি স্যার। তাহলে আমরা রিস্ক ফ্যাক্টর গুলো পড়েছি। এখন ডায়াগনোসিস ইজ ডিফিকাল্ট, ঠিক আছে? পেশেন্ট তোমার কাছে প্রেজেন্টেশন করবে কি নিয়ে? পেশেন্ট স্যার বুঝিনি। স্যার কিচ্ছু শোনা যাচ্ছে কাফ মাসল থ্রম্বোসিস occurs in the স্যার কথা শোনা lower. যাচ্ছে না, হ্যাঁ, কথা শোনা স্যার এত যাচ্ছিল না। যাচ্ছে না? পেশেন্ট কি নিয়ে প্রেজেন্ট করবে তোমার কাছে? মানে how you could diagnose a case of deep vein thrombosis? Usually the patients are presented with the pain in the cuff muscle region এ পেইন নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে। কথা বুঝতে পেরেছো? তাহলে usually it involves the lower limb veins. Am I clear? জি স্যার। Yes. Okay. তাহলে cuff muscle pain in the cuff muscle region, pain and swelling of the cuff muscle region. এইটা হচ্ছে যে তার প্রথম কমপ্লেইন। আর এছাড়াও patient could present to you with the features of pulmonary thromboembolism. তার deep vein thrombosis হয়েছে, সেই সাথে patient could complain to you with cough, hemoptysis and shortness of breath. এরকম একটা অ্যাডভান্স খারাপ কন্ডিশন, ক্রিটিক্যাল কন্ডিশন নিয়ে তোমার কাছে প্রেজেন্ট করতে পারে। তাহলে কি কি বললাম? পেন এন্ড সোয়েলিং অফ কাফ মাসল। আর কি বললাম? দেন স্যার হচ্ছে কফ উইথ হিমোপ্টাইসিস এন্ড শর্টনেস অফ ব্রিথিং হ্যাঁ, এন্ড হিস্ট্রি অফ পালমোনারি থ্রম্বোএম্বোলিজম। না মানে these are the features of pulmonary thrombosis. Cough, hemoptysis and shortness of breath. These are the features of the pulmonary thromboembolism. কথা বুঝতে পেরেছো? জি স্যার। স্যার কিছু শোনা যাচ্ছে না। আটকে যাচ্ছে স্যার। অথবা patient তোমার কাছে deep vein thrombosis এবং with কিছু শোনা যাচ্ছে না? আচ্ছা, আমি রুম থেকে বের হয়ে যাচ্ছি। এক রুম থেকে বের হয়ে আরেক রুমে গেলাম, দেখি এখানে নেটওয়ার্ক কিছু ভালো পাওয়া যায় কিনা। এখন শোনা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে।
আচ্ছা শোনো তাহলে সেটা হচ্ছে যে পেশেন্ট কিভাবে প্রেজেন্ট করতে পারে তোমার কাছে বলেছিলাম যে একটা হচ্ছে যে পেইন ইন দ্য কাফ মাসল রিজিয়ন, পেইন এন্ড সোয়েলিং ইন দ্য কাফ মাসল রিজিয়ন, এটা একটা। 2 নম্বর হচ্ছে যে পেশেন্ট কুড প্রেজেন্ট টু ইউ with the features of pulmonary thromboembolism like the cough, hemoptysis and shortness of breath. এখন বুঝতে পেরেছো? জি স্যার। স্যার বুঝতে পারছি। তাহলে তোমরা আবার বলো দিন দেখি কি বুঝতে পারলাম, একটু ফিডব্যাক নিই। Sir, pain and swelling in the calf muscle region and patient with present with pulmonary thromboembolism. The features are cough, hemoptysis, and shortness of breath. গুড। তাহলে এইভাবে করে তোমার কাছে একটা পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। তুমি যখন ফিজিক্যাল এক্সামিনেশন করবা, পেশেন্টকে যখন এক্সামিন করবা, the physical examination is very much unreliable. কথা বুঝতে পেরেছো? যে অনেক সময় ফিজিক্যাল এক্সামিনেশন গুলো তোমাকে সঠিক তথ্য নাও দিতে পারে। ঠিক আছে? তুমি দেখলে যে কাফ মাসল রিজনটা সোলেন হয়ে আছে, এটা টেন্স হয়ে আছে এন্ড টেন্ডার। তুমি এক্সামিন করে কি কি পেতে পারো? সোলেন কাফ মাসল রিজন, that and edematous and tenderness of the cup muscle region and tenderness along the line of the deep vein. এটা তুমি পেতে পারো। কি বললাম আবার বলো। Sir, swollen and tenderness in the calf muscle region, yes. আর Sir, swollen, edematous and tenderness along the calf muscle region. হ্যাঁ, কাপ মাসল রিজন। আরেকটা হচ্ছে টেন্ডারনেস along the line of the deep vein. ডিপ ভেইন এর লাইন বরাবর একটা টেন্ডারনেস পেতে পারো। ঠিক আছে? Am I clear? Ji sir. জি স্যার। আচ্ছা, আর একটা যেটা পেতে পারো সেটা হচ্ছে যে হোম্যান্স সাইন। হোম্যান্স সাইন জানো হোম্যান্স সাইন কি? থার্ড ইয়ারে পড়া হয়েছে? আমি বলে দেবো। আচ্ছা আমি তো বলবো, তোমরা জানো কিনা সেটাই। The soiling of the leg, sir. না, হোম্যান্স সাইন। হোম্যান্স সাইন হচ্ছে যে রেজিস্ট্যান্স অফ দি কাপ মাসল। কি বললাম? রেজিস্ট্যান্স অফ দি কাপ মাসল ইন ফোর্সফুল ডরসিফ্লেকশন। তুমি যদি ফোর্সফুলি ডরসিফ্লেক্স করতে চাও তোমার অ্যাঙ্কেল জয়েন্টটাকে, তাহলে দেখবা যে তুমি একটা রেজিস্ট্যান্স পাবা, তোমার কাপ মাসল তুমি করতে পারছো না, এরকম একটা রেজিস্ট্যান্স পাবা। দিস ইজ দ্য হোম্যান সাইন। তো দিস সাইন ইজ ভেরি মাচ আনরিলায়েবল। ঠিক আছে? এটা দিয়ে খুব একটা তুমি খুব বেশি শিওর হতে পারবা না যে তার ডিপ ভেইন থ্রম্বোসিস হয়েছে কি হয়নি। এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যে the limb might could be cellulitic, একটা রেডনেস পেতে পারো। ঠিক আছে? And if you have got a patient of cellulitis, the chance of deep vein thrombosis must be excluded. কথা বুঝতে পেরেছো? হ্যাঁ, যদি সেলুলাইটিস সম্বন্ধে তো হয়তো তোমাদের ধারণা আছে কি না জানি না, যে এটা একটা ইনফেকশন, there is a soft tissue infection that goes to the facial level. ঠিক আছে? এটাকে সেলুলাইটিস বলে। এটা অনেকগুলো অর্গানিজম দিয়ে হতে পারে, মেইনলি স্ট্রেপ্টোকক্কাস এন্ড স্টাফিলোকক্কাস, though the gram negative organism may come into play. ঠিক আছে? সেই সম্বন্ধে আমরা সেলুলাইটিস সম্বন্ধে আমরা পরে বলবো। শুধু টার্মিনোলজি টুকু জেনে রাখো যে সেলুলাইটিসে লিম্বটা রেডেন্ড হয়, ফিচারস অফ ইনফ্লামেশন থাকে, এবং এই সেলুলাইটিস কুড বি কনফিউজড উইথ দ্য ডিপ ভেইন থ্রম্বোসিস। এবং ইফ এ পেশেন্ট হ্যাভিং এ ডিপ ভেইন থ্রম্বোসিস ইউ আর ট্রিটিং ইট উইথ এ ইন দ্য লাইন অফ সেলুলাইটিস, তাহলে এই ডিজাস্টার কুড অকার। ঠিক আছে? একটা সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, ইউ কুড নট সেভ দ্য লিম্ব অ্যাকচুয়ালি। এটা বুঝতে পেরেছো?
Yes, sir. So you must have differentiated the deep vein thrombosis from the cellulitis. তাহলে আমরা কি কি বললাম যে patient তোমার কাছে আসবে pain and swelling of the cup muscle, and patient could present to you with the features of pulmonary thromboembolism like the cough, hemoptysis, and shortness of breath. On examination, you will have a swollen edematous cup muscle region along with tenderness, and tenderness could also also found at the line through the line of the deep veins, and the Homan sign might be positive, and the patient could present with a venous gangrene. ঠিক আছে, ডিপ ভেন থ্রোম্বোসিস হয়েছে, ডায়াগনোসিস হয়নি, ট্রিটমেন্ট হয়নি, সেখানে একটা ভেনাস গ্যাংগ্রিন নিয়ে পেশেন্ট তোমার কাছে প্রেজেন্ট করতে পারে। বুঝতে পেরেছো? স্যার হোমেন সাইনটা কি একটু আরেকবার বলবেন? হোমান সাইনটা আবার জি, বলবো? স্যার। আচ্ছা, আবার বলছি, জি, স্যার। মানে আবার বলছি, তাহলে তোমার কাছে কি কি নিয়ে প্রেজেন্ট করতে পারে সেটা একবার বলো, আমি হোমান সাইন তোমাকে পরে আবার বলছি। তাহলে এখন যেটা বললাম সেটা নিয়ে তুমি বলো তো কি নিয়ে আসবে? স্যার পেন এন্ড সোয়েলিং ইন দা হচ্ছে কাফ মাসেল রিজিয়ন, দেন হচ্ছে টেন্ডারনেস, রিজিড এন্ড হচ্ছে ইডেমাটাস the cuff muscle, then tenderness থাকবে through the line of deep vein, and হচ্ছে Bowman's sign the positive থাকবে, then হচ্ছে patient come with a fitch tenderness থাকবে, then স্যার হচ্ছে ইয়ে থাকতে পারে, previous gangrene নিয়ে প্রেজেন্ট করতে পারে, প্রিভিয়াস গ্যাংগ্রিন না, gangrene নিয়ে প্রেজেন্ট করতে মানে পারে। হ্যাঁ, ভেনাস গ্যাংগ্রিন, হ্যাঁ, নট প্রিভিয়াস, ভেনাস গ্যাংগ্রিন। জি স্যার। গ্যাংগ্রিন দুই ধরনের হয় না, একটা ভেনাস অক্লুশনের জন্য ভেনাস গ্যাংগ্রিন হতে পারে, অথবা আর্টেরিয়াল এম্বোলিজম যদি হয় তাহলে তোমার আর্টেরিয়াল গ্যাংগ্রিন হয়, তাই না? তাহলে এখানে ভেনাস গ্যাংগ্রিন নিয়ে আসতে পারে পেশেন্ট। ভেনাস গ্যাংগ্রিন ইউজুয়ালি ময়েস্ট গ্যাংগ্রিন, ঠিক আছে? ময়েস্ট গ্যাংগ্রিন নিয়ে পেশেন্ট তোমার কাছে প্রেজেন্ট করতে পারে। এই ময়েস্ট গ্যাংগ্রিন গুলাকে আমরা সাধারণত ভেনাস গ্যাংগ্রিন বলি, কারণ দিস অকার্স, ময়েস্ট গ্যাংগ্রিন অকার্স ডিউ টু ভেনাস কজ। আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, নাও কাম টু দি হোম্যান সাইন এর কথা তুমি যেটা বলছিলা, যে হোম্যান সাইনটা হচ্ছে যে রেজিস্ট্যান্স অফ দি কাপ মাসল ইন ফোর্সফুল ডরসিফ্লেকশন অফ দি অ্যাঙ্কেল জয়েন্ট। অ্যাঙ্কেল জয়েন্টের যদি তুমি জোরে করে ডরসিফ্লেক্স করতে চাও তাহলে তুমি একটা রেজিস্ট্যান্স পাবা বাই দি কাফ মাসল, এটাকেই বলছে হোম্যান সাইন। এম আই ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে তাহলে আমাদের এই প্রেজেন্টেশন নিয়ে আসবে না, তুমি কি ইনভেস্টিগেশন করবে? ইনভেস্টিগেশন খুব বেশি কিছু করার দরকার নাই, আমরা একটা কালার ডপলার অথবা ডুপ্লেক্স স্ক্যানিং অফ দি লোয়ার লিম্বস করব, এটাতেই আমাদের মেইনলি ডায়াগনোসিস হয়ে যায়। এছাড়াও আরো কিছু ইনভেস্টিগেশন আছে, তার মধ্যে অ্যাসেন্ডিং ভেনোগ্রাফি করতে পারি অথবা এমআরআই করতে পারি। ডু ইউ ফলো মি? অ্যাসেন্ডিং ভেনোগ্রাফি অর এমআরআই। তাহলে আমাদের ইনভেস্টিগেশন হচ্ছে ফর দ্য ডায়াগনোসিস অফ দ্য পেশেন্ট, আমরা এই তিনটে ইনভেস্টিগেশন করতে পারি। আমাদের একটা কালার ডপলার অথবা ডুপ্লেক্স স্ক্যানিং, অ্যাসেন্ডিং ভেনোগ্রাফি, and MRI of the limbs. কি বললাম? MRI। তাহলে কালার ডপলার অথবা ডুপ্লেক্স স্ক্যানিং, অ্যাসেন্ডিং ভেনোগ্রাফি and MRI। Am I clear? আচ্ছা, তাহলে we have established our diagnosis, ঠিক আছে? এখন ফর দ্য অ্যাসেসমেন্ট অফ দ্য পেশেন্ট আমরা আরো অন্যান্য ইনভেস্টিগেশন গুলো করব, যেমন আমরা পেশেন্টের একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করতে পারি, ঠিক আছে? আমরা পেশেন্টের আরবিএস ব্লাড সুগার দেখতে পারি ফর দ্য অ্যাসেসমেন্ট, সিরাম ক্রিয়েটিনিন দেখতে পারি। Am I clear? একটা ইকোকার্ডিওগ্রাফি করতে পারি ফর অ্যাসেসিং দ্য হার্ট or any thrombus in the chambers of the heart or ventricular chamber, অথবা তার পালমোনারি
এম্বোলিজম আছে কিনা সেটা ডায়াগনোসিস করার জন্য আমরা ইকোকার্ডিওগ্রাম করতে পারি। ঠিক আছে, দিস আর ফর দি অ্যাসেসমেন্ট অফ দি পেশেন্ট। Prior to go for the treatment and intervention, you have to assess the patient in general also. Am I clear? কথা বুঝতে পেরেছো? তাহলে ইনভেস্টিগেশনস কি? And for the assessment of the আমরা কি বললাম বলো? কোনটা বলবো মানে? আচ্ছা, কথাটা ক্লিয়ার আসেনি। আমি বললাম যে ফর দ্য ডায়াগনোসিস আমরা কি কি ইনভেস্টিগেশন করব? কালার ডপলার অথবা ডুপ্লেক্স স্ক্যানিং। ঠিক আছে, হ্যাঁ, এমআরআই অফ লোয়ার লিম্ব। ঠিক আছে, এটা হচ্ছে ফর দ্য ডায়াগনোসিস আর ফর দ্য অ্যাসেসমেন্ট অফ দ্য পেশেন্ট। আর আর লিপিড প্রোফাইলটাও আমরা করবো। ঠিক আছে, লিপিড প্রোফাইল করবো। আচ্ছা, করলাম, শেষ। তাহলে আমাদের অ্যাসেসমেন্ট হয়ে গেল। এখন ট্রিটমেন্ট হচ্ছে দুই ভাবে। আমরা সন্দেহ করতেছি যে তার থ্রম্বোসিস আছে বা হবে। আরেকটা হচ্ছে সো এটাকে আমরা প্রোফাইলেকটিক্যালি একটা ট্রিটমেন্ট দিতে পারি, প্রোফাইলেক্সিস আমরা দিতে পারি। অথবা ট্রিটমেন্ট আরেকটা হচ্ছে ট্রিটমেন্ট অফ এস্টাবলিশড ডিপ ভেন থ্রম্বোসিস। ঠিক আছে, তাহলে আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, দুঃখিত স্যার, বলো। আসলে আমাদের 10:30টায় স্যার এ ব্যাচের ক্লিনিক্যাল ক্লাস নেবেন মেডিসিন মঞ্জুর ইলাহি স্যার। আচ্ছা, তাহলে গ্র্যাজুয়েটেড ইলাস্টিক স্টকিং অথবা নিউমেটিক কম্প্রেশন আমরা দিব। মানে এই প্রোফাইলেক্সিসটা আমরা কখন দিব? যখন আমরা একটা হাই রিস্ক গ্রুপ অফ পেশেন্টকে আমরা যখন ইন্টারভেনশন করব। বুঝতে পেরেছো? যে সাপোজ একটা বয়স্ক পেশেন্ট, তার আমরা একটা পেলভিক সার্জারি করব, তাকে আমরা এই প্রোফাইলেক্সিসটা দিব। কথা বুঝতে পেরেছো? তাহলে তার গ্র্যাজুয়েটেড ইলাস্টিক কম্প্রেশন স্টকিং অথবা নিউমেটিক কম্প্রেশন এটা আমরা ইউজ করতে পারি। এটা হচ্ছে আমাদের মেকানিক্যাল মিনস। ঠিক আছে, আর এক্সারসাইজ কিছু দিতে পারি, এক্সারসাইজ। ঠিক আছে, এটা দিলাম। আর ট্রিটমেন্টের মধ্যে যেটা দিব সেটা হচ্ছে যে আনফ্র্যাকশনেটেড হেপারিন অথবা লো মলিকুলার ওয়েট হেপারিন। এই দুটো আমরা প্রেসক্রাইব করতে পারি। আনফ্র্যাকশনেটেড হেপারিন অথবা লো মলিকুলার ডোজ ওয়েট হেপারিন। আনফ্র্যাকশনেটেড হেপারিন আইভি অথবা ইয়েতে দিতে পারি আমরা, সাবকিউটেনিয়াস ফর্মে দিতে পারি। এন্ড লো মলিকুলার ওয়েট হেপারিন আমরা অলওয়েজ সাবকিউটেনিয়াস মোডে দিতে পারি। লো মলিকুলার হেপারিন দেওয়াটা সহজ এই কারণে, কারণ লো মলিকুলার ওয়েট হেপারিন ইউজ করলে ইউজুয়ালি আমাদের পেশেন্টটাকে ফলো আপে ওইভাবে রাখতে হয় না। কারণ আমরা যদি অ্যান্টিথ্রম্বিক এই হেপারিন ইউজ করি তাহলে ইনক্রিজ চান্স অফ ব্লিডিং ডিসঅর্ডার হতে পারে পেশেন্টের। আমরা যদি আনফ্র্যাকশনেটেড হেপারিন দিই তাহলে এই পেশেন্টটার রেগুলার মনিটরিং প্রয়োজন। বাট ইফ উই ইউজ দি লো মলিকুলার ওয়েট হেপারিন, তাহলে সাবকিউটেনিয়াসলি যদি আমরা ইউজ করি তাহলে এই পেশেন্টগুলোর মনিটরিং প্রয়োজন হয় না। এই জন্য আমরা অলওয়েজ লো মলিকুলার ওয়েট হেপারিন প্রেফার করি। তাহলে কি বললাম? প্রোফাইলেক্সিস করতে গেলে তোমাকে বাই মেকানিক্যাল মিনস, দ্যাট ইজ দ্য গ্র্যাজুয়েটেড কম্প্রেশন স্টকিং অথবা নিউমেটিক এক্সটার্নাল নিউমেটিক কম্প্রেশন, এই দুটো আমরা দিতে পারি। এক। দুই নম্বর হচ্ছে লো মলিকুলার ওয়েট হেপারিন আমরা পেশেন্টকে সাবকিউটেনিয়াসলি দিতে পারি। দিস ইজ দ্য প্রোফাইলেক্সিস। এন্ড এস্টাবলিশড ডিপ ভেইন থ্রম্বোসিসের ক্ষেত্রে আমাদের মেডিকেশন আমরা দিতে পারি ওয়ারফেরিন, ট্যাবলেট ওয়ারফেরিন 10 milligram on day 1, 10 milligram on day 2, and 5 milligram on day 3. Along with the warfarin, আমরা ইউজ করতে পারি ফ্র্যাকশনেটেড হেপারিন অথবা লো মলিকুলার ডোজ হেপারিন। ইফ এটাতে যদি আমাদের না হয় তাহলে আমরা থ্রম্বোলাইসিস করতে পারি।
থ্রম্বোলাইসিস করতে পারি। দ্যাট ইজ আমরা ইন্টারভেনশন করব এবং ওই ইয়ের জায়গায় আমরা হেপারিন ইউজ করব। আমরা এট দা কোয়াগুলামের উপরে আমরা এটা দিব, অথবা আমরা থ্রম্বেক্টমি করতে পারি, ভেইন কেটে ওখান থেকে আমরা কোয়াগুলেশনটাকে বের করে নিয়ে আসতে পারি, থ্রম্বোসিসটাকে বের করে নিয়ে আসতে পারি। সো দিস ইজ দ্য ট্রিটমেন্ট অফ ডিপ ভেইন থ্রম্বোসিস। কথা বুঝতে পেরেছো? তাহলে কি কি বললাম? হ্যালো, স্যার এস্টাবলিশড আছে আর হচ্ছে প্রোফাইলেকটিক আছে। প্রোফাইলেকটিকের মধ্যে মেকানিক্যাল হচ্ছে গ্রাজুয়েটেড ইলাস্টিক কম্প্রেশন দিতে পারি, আর নিউমেটিক কম্প্রেশন, আর হচ্ছে এক্সারসাইজ। আর ট্রিটমেন্টের মধ্যে হচ্ছে আনফ্রিকশনেটেড হেপারিন আইভি সাবকিউটেনিয়াসলি, আর হচ্ছে লো মলিকুলার হেপারিন সাবকিউটেনিয়াসলি। অথবা আর অথবা এস্টাবলিশ দুটো কিন্তু একসাথে না, অথবা, জি স্যার, জি স্যার, অথবা হ্যাঁ, আমাদের জন্য আচ্ছা। প্রেফারেবল সেফ কোনটা? লো মলার ওয়েট। তার লো মলিকুলার ওয়েট হেপারিন, জি স্যার। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, এটা হলো হচ্ছে ট্যাবলেট ওয়ারফেরিন দিব ফার্স্ট ডেতে 10 মিলিগ্রাম এন্ড থার্ড ডেতে 5 মিলিগ্রাম। আর অ্যালং উইথ হেপারিন আর হচ্ছে লো মলিকুলার ওয়েট হেপারিন দিতে পারি, আর হচ্ছে থ্রম্বোলাইসিস করব, আর হচ্ছে থ্রম্বেক্টমি করতে পারি। ব্যাস। তাহলে দিস ইজ অল অ্যাবাউট দি ডিপ ভেইন থ্রম্বোসিস। কথা বুঝে গেছে? তাহলে যদি একটা নোট আসে, তোমরা ডেফিনিশন দিবা, রিস্ক ফ্যাক্টর দিবা, presentation or clinical features, the investigation and the treatment. Sir, Yes. hello, sir. Okay. হ্যাঁ, ধন্যবাদ তো স্যার। okay. হ্যাঁ, স্যার আমরা যে হেপারিনটা Hello? দিচ্ছি স্যার, এটা কি প্রোফাইল? হ্যাঁ, আমরা প্রোফাইলিক established কেসেও হেপারিন ইউজ করতে পারি, দুই ক্ষেত্রেই ইউজ করতে পারি। কথা বুঝতে পেরেছো? জি স্যার। established কেসে আমরা এক্সট্রা যেটা দিব সেটা হচ্ছে ওয়ারফেরিন দিব, এটা আমরা প্রোফাইলিক্সে ইউজ করি না। কথা বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, আর কিছু you can leave the class, join your thank এই you. ব্যাচের বন্ধুরা আর হচ্ছে 172 থেকে 185 দয়া করে নতুন লিংকে প্রবেশ